তুষার ঝড়ে বিপর্যস্ত আমেরিকার মধ্যাঞ্চল, ২০ রাজ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা, ভয়াবহ দাবানলে পড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ অঞ্চল। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত, কষ্টে নিম্ন আয়ের মানুষ, শনিবার পর্যন্ত ঘন কুয়াশা থাকার ইঙ্গিত আবহাওয়া অফিসের। ভরা মৌসুমেও চালের বাজারে অস্থিরতার জন্য মজুতদারদের দুষছেন বাণিজ্য উপদেষ্টা, ডলার সংকটের অভিযোগ নাকচ। এবং নানা অনিয়মে জর্জরিত জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, ঘুষ ছাড়া সেবা না মেলার অভিযোগ, দায় সারা জবাব কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের এক প্রান্ত যখন তুষার ঝড়ে বিপর্যস্ত, অন্য প্রান্তে তখন তাণ্ডব চালাচ্ছে দাবানল। কোথাও মানুষকে ঘরে থেকে বের হতে নিষেধ করা হচ্ছে, আবার কোথাও প্রাণ বাঁচাতে ঘর ছাড়তে বলা হচ্ছে। এমন বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন এলাকায় ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। আমেরিকায় দেখা মিলছে বিরূপ আবহাওয়ার, একদিকে চলছে তীব্র তুষারঝড়, অন্যদিকে সক্রিয় দাবানল। ওয়াশিংটন পোস্টের তথ্য মতে স্থানীয় সময় বুধবার রাতে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে নতুন করে তুষারঝড় শুরু হওয়ার পূর্বাভাস রয়েছে, যা শনিবার পর্যন্ত ২০টিরও বেশি রাজ্যে বয়ে যেতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে টেক্সাস, নিউ মেক্সিকো, ওকলাহোমা, ক্যানসাস, কলোরাডো, নর্থ লুইজিয়ানা, আরকানসাস এবং মিজোরিতে কয়েক ইঞ্চি তুষারপাতের আশঙ্কা রয়েছে। এতে যাতায়াত ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার পাশাপাশি বিমান চলাচলেও ব্যাঘাত ঘটার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া শুক্রবার থেকে মিসিসিপি, অ্যালাবামা, জর্জিয়া, টেনেসি, কেন্টাকি এবং ক্যারোলিনাতে তুষারপাত আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। সপ্তাহান্তে তুষারঝড় আঘাত হানতে পারে মধ্য আটলান্টিক ও উত্তর পূর্বাঞ্চলেও। অন্যদিকে ভয়াবহ দাবানলে পড়ছে দেশটির শিল্প, বাণিজ্য ও আর্থিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র লস অ্যাঞ্জেলেস। বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়া এই দাবানলে ইতোমধ্যেই ১২০০ একরের বেশি এলাকা পুড়ে গেছে। আগুনে বহু বাড়ি ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এরই মধ্যে ৩০,০০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস NWS জানিয়েছে, বাতাস আরও তীব্র হওয়ার কারণে আগুনের বিস্তার অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় জনগণকে সতর্ক থেকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের পথে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার রাত 12:15টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরে যাওয়ার সময় রাস্তায় দলীয় নেতাকর্মীর ঢল নামে। ব্যানার, ফেস্টুন নিয়ে দুপাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগানে নেত্রীকে বিদায় জানান তারা। এদিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাবেন তার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহ দলের স্থানীয় নেতারা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের দ্বিতীয় দিনে শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে খালেদা জিয়ার পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। মঙ্গলবার প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার আইনজীবীরা শুনানিতে বলেন, হাইকোর্ট বিভাগ এই মামলায় খালেদা জিয়াকে যে সাজা দিয়েছেন তাতে আইনের মারাত্মক ব্যত্যয় হয়েছে। কারণে ঢাকা এবং আশেপাশের অঞ্চলে আজ সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা কম। শুক্র, শনিবার পর্যন্ত কুয়াশার আধিক্য থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.৩ ডিগ্রি পর্যন্ত। সূর্যের দেখা না পাওয়ার কুয়াশার
আস্তরণ দুপুর পর্যন্ত থাকতে পারে জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। যে কুয়াশা ভাবটা দেখতে পাচ্ছেন সেটা হয়তো বা আগামী 2-3 দিন থাকার সম্ভাবনা রয়েছে আর কি। কুয়াশার কারণে দেখা যাচ্ছে দিনের তাপমাত্রাটা 1 থেকে 4 ডিগ্রি কমে আসবে, শীতের অনুভূতিটা বৃদ্ধি পাবে। সারা দেশে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস যশোরে রেকর্ড করেছে, আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 16.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের তীব্রতা বেড়েছে দেশের সর্বত্র, বিশেষ করে উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিম বাতাস। দিনের বেলায় কোথাও দেখা মিলছে না সূর্যের। হাড় কাঁপানো শীতে কষ্টে পড়ছে নিম্ন আয়ের মানুষ, বিপাকে পড়েছে বয়স্ক ও শিশুরাও। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন বুশরাত জাহান। দেশের সর্ব উত্তরের বিভাগ রংপুর। এ জেলার সর্বত্র জেঁকে বসেছে শীত। বিকেলের হিমেল হাওয়া আর রাতের ঠান্ডায় বিপর্যস্ত এখানকার জনপদ। শীতের কারণে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না লোকজন। কৃষকরাও ক্ষেত খামারের কাজ কমিয়ে দিয়েছেন। শীতকালে গরু ভালো হয় না, চাষাইতে কষ্ট হয়ে যায় খুব, সে তো ঠান্ডা। শীতের কারণে বা হাত পা ধরে অত কোনো মতে গাড়া হতো, মানে এক দুপুর বসে থাকলে দুপুরের পর কাজে যাওয়া লাগে। কুড়িগ্রামে ঘন কুয়াশা কমলেও বেড়েছে শীত। তবে রাতে কুয়াশা বেশি পড়ে এবং সাথে শুরু হয় টিপ টিপ বৃষ্টি। শীতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায়। কমেছে নিম্ন আয়ের মানুষের রোজগার। বৃষ্টি টিপ টিপ পড়তেছে, ঠান্ডা বাতাস আসতেছে, আমাদের এই জায়গায় খুব কষ্ট, মানুষ বাইরে হইতেছে না। শীতের জন্য মানুষ মনে করেন যে ঘর থেকে বাইরে আগুন পোয়াইতেছে। দিনের মধ্যে হালকা বৃষ্টি পড়তেছে, এর জন্য আমরা গাড়ি নিয়ে বেরোতে পারতেছি না। এদিকে দিনাজপুরের সব উপজেলাগুলোতে আবারও জেঁকে বসেছে শীত, সেই সাথে বইছে হিমেল হাওয়া। এতে খেটে খাওয়া মানুষেরা পড়েছে বিপদে। শীত বস্ত্র বিতরণে সরকারের প্রতি অনুরোধ জানান শীতার্ত মানুষগুলো। কুয়াশা বাইরে হওয়া যায় না, কোনদিন ধরে দুদিন ধরে না, আবার বাতাস খুব ঠান্ডা, কামে হয় না, ঠান্ডার জন্য বাইরে যায় না। এমন বাতাস, রাত্রে তো আরো বেশি বাতাস। ঠান্ডা অতিরিক্ত হচ্ছে যে আমরা চলতেই পারতেছি না। এত ঠান্ডা বেশি বাড়ি গেছে, চলাচল করার অসুবিধা। জয়পুরহাট সহ উত্তরাঞ্চলের সবখানি শীতের কারণে বয়স্ক ও শিশুদের মাঝে দেখা দিয়েছে নানা রোগ। ক্ষতি হচ্ছে বিভিন্ন ফসলের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি এবং বিনা দোষে চাকরিচ্যুতদের পুনর্বহাল দাবিতে বিক্ষোভ করছে তাদের পরিবার। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে তারা বলেন, তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নীল নকশার অংশ হিসেবেই 2019 সালে পরীক্ষিত সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়। যে 1 হতে 18 নম্বর যে আদালত করা হয়েছে, বিশেষ আদালত মহাপরিচালকের নেতৃত্বে, সেটা বাতিল করতে হবে। নিজস্ব মজুদ এবং স্থানীয় উৎপাদনের কারণে বাজারে চালের ঘাটতি নেই, তার উপর আমনের ভরা মৌসুম চলছে। এমন সময় চালের দাম বৃদ্ধির যৌক্তিকতাই নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে তেজগাঁওয়ের ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মজুতদারিদের কারণে চালের বাজার চড়া স্বীকার করে উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমদানি উদারীকরণের চিন্তা করা হচ্ছে। ডলার সংকটে আমদানি ব্যাহত হচ্ছে এমন অভিযোগ নাকচ করে দেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের হাইয়েস্ট এভার রেমিটেন্স এসছে গত মাসে। আমাদের রপ্তানির প্রায় 17% প্রবৃদ্ধি ঘটেছে। সো এই তথ্যগুলো সঠিক নয় যে ব্যাংকে ডলার ক্রাইসিস, ব্যাংকে কোনো ডলার ক্রাইসিস নাই। এই আমদানির ব্যাপকতার ফলে স্থানীয় বাজারে আমাদের ধারণা মূল্য হ্রাস ঘটবে। স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্য স্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। প্রতিষ্ঠার 69 বছর পরও রোগী সেবায় প্রত্যাশার ধারে কাছে নেই জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। প্রয়োজনের তুলনায় খুব কম সুযোগ সুবিধা আর জনবলের অভাব এর প্রধান কারণ। এর সাথে যুক্ত হয়েছে হাসপাতালের কর্মচারীদের ঘুষ বাণিজ্যের অনাচার। ফলে সেবার বদলে ভোগান্তি জুটছে রোগী আর স্বজনদের। হাসপাতালটির নানা অব্যবস্থা নিয়ে বিস্তারিত মাহবুব হাসানের রিপনের প্রতিবেদনের। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল দেশে বুকের রোগের জন্য বিশেষায়িত এই জাতীয় প্রতিষ্ঠান।
রাজধানী ছাড়াও সারা দেশ থেকে এই হাসপাতালে প্রতিদিন প্রায় 1000-এর মতো রোগী আসেন চিকিৎসা নিতে। তবে এইসব রোগীদের জন্য শয্যা আছে সব মিলে প্রায় 700টি। এইসব শয্যার বেশিরভাগই রোগী দ্বারা পূর্ণ থাকে, ফলে খালি শয্যা পেতে এক প্রকার যুদ্ধই করতে হয় রোগীর স্বজনদের। সেই ক্ষেত্রে ধর্ণা দিতে হয় হাসপাতালের কর্মচারীদের কাছে। ভর্তি লিখছে, সিটও পাচ্ছি না, কিছু না, কিন্তু ভিতরে অনেক কষ্ট। অনেক সময় আমারে বসাই রাখছে, বেড দেবে, এর কাছে যায় ওর কাছে যায়, আমারে বেড দেয় না কেউ। আগে ভর্তি হওয়া বা গুরুতর অসুস্থ হওয়া রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে ওয়ার্ডে শয্যা দেবার কথা থাকলেও এই ক্ষেত্রে টাকা না দিলে গন্তব্য হয় হাসপাতালের মেঝে। একটা রোগী এখানে নিয়ে আসছে, ভিক্ষে করে ভাত খায়, সে 4000 টাকা নিয়ে আসছে, তার থেকে 3500 টাকা নিয়ে গেছে বেড দেওয়ার জন্য। অনেক মানুষ আজকে সিট নিয়ে তারা গেছে, তারা পয়সা দেবা একটা টোল ইউজে নিতে হয়, তাও 100 টাকা দেয়। কইছে সকালে পাইবেন, রাইতে একজন আইয়ে কইতাছে যে 10 দিনের জন্য সিট নিতে পারো, 3000 টাকা, ডেলি 300 টাকা। হাসপাতালের এইসব নানা অব্যবস্থাপনা ও ঘুষের দুর্বৃত্তায়নে ক্ষুব্ধ রোগী ও তার স্বজনরা। জেনে টাকা ছাড়া কোনো চিকিৎসা নেই। এক আনসার এখানকার নামও জানি না, তো আমারে বলতেছে রাত্রেবেলা যে ভাই আপনি এখানে অনেক ট্রাভেল, 8-10 হাজার টাকা হইলে আপনাকে সিট দেওয়া যাবে। পেন্টিং সিট 12,000 টাকা। তাহলে এটা কিসের সরকারি হসপিটাল? স্যার আমি তো নাম চিনি না। সকালবেলা আসছি, সিট চাইছি, কইছে 2টার পরে যদি পাই তাহলে সিট দিব, নাইলে পাওয়া যাইব না। এদিকে হাসপাতালে রোগীদের সরকার বরাদ্দ ঔষধ দেবার কথা থাকলেও রোগীর স্বজনকে প্রায় সব ঔষধ কিনতে হয় বাইরের ফার্মেসি থেকে। এমনকি মেলে না রোগীদের জন্য সুষম খাবারও। খাবার দেয়, খাওয়া দাওয়ার তো কোনো কথাই নাই, টাকাটাও দেয় না। সংকট হয়েছে ফিল্টার পানি, ওয়াশরুম, এটা কোনো ব্যবস্থা নেই। ওয়াশরুম পুরো নোংরা থাকে, রোগী যা যাবে, আমার বাবা হচ্ছে শ্বাসকষ্টের রোগী, যতটুকু সুস্থ হয়ে ওয়াশরুমের ভিতর গেলে আবার সে অতটুকু অসুস্থ হয়ে ফিরে আসে। অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তাদের সীমাবদ্ধতার কথা। এই জন্যই তো আমি যে বললাম যে আমি 2 মাস করে রোস্টার করছি, এখানে কেউ থাকতে পারবে না। শুধু এই হসপিটালের না, বাইরের লোকজনও আছে। আমি তো স্পেসিফিক নামও বলতে পারবো না, কিছু বলতে, এটা তো আপনি দেখছেন, আপনি ঘুরে দেখছেন, কাজে আপনি আমার চেয়ে এই ব্যাপারে কম জানেন, আমি বলবো না। আমি কয়েকজনকে শোকজ করছি, আমরা রিপ্লাই দেওয়ার পরে পরবর্তী আমাদের একটা কমিটি করা আছে, কমিটি সেটা ডিসিশন নেবে। 1955 সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি তার সমস্ত সীমাবদ্ধতা অতিক্রম করে চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এমনটি প্রত্যাশা করেন এখানে সেবা নিতে আসা রোগী ও তার স্বজনরা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। দর্শক, হাইকোর্টে আছেন আমাদের সহকর্মী রাকিব উদ্দিন পাপ্পু। আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। পাপ্পু, দ্বিতীয় দিনের শুনানিতে আজ কি জানতে পেরেছেন জানাবেন? গতকালকে আমি বলেছিলাম যে আসলে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যারা খালেদা জিয়ার আইনজীবী তারা কিন্তু বারবার একটা কথা বলেছেন যে আসলে এই ট্রাস্টের মামলায় তাকে যে জড়ানো হয়েছে তিনি এই ট্রাস্টের আসলে কেউই ছিলেন না, তার নামে কোনো কিছুই ছিল না। তারপরও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিন্তু তাকে আপিল মানে মামলার আপিল শুনানি কেন? কারণ তাকে তো যখন মৌকুফ করে দেওয়া হয়েছে তখন তার আইনজীবী বলেছেন যে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং রাষ্ট্র মৌকুফ করেছেন, সেখানে ক্ষমার কথা আছে। খালেদা জিয়ার ক্ষমার কথা থাকলেও কিন্তু তিনি এই ক্ষমা চাননি। তো এই মুহূর্তে আমরা আছি, কিছুক্ষণ পরেই কিন্তু ব্রিফ শুরু হবে। আমরা যে রায়টি সেটি হয়তো বা হয়ে গিয়েছে, আমি এখনো জানি না, কারণ আমি যেহেতু বাইরে রয়েছি। কিন্তু শুরু থেকে কিন্তু আসামি পক্ষে খালেদা জিয়ার আইনজীবীরা একটা কথা বলছেন যে 1991 থেকে 1991 তাকে যে মামলায় দণ্ডিত করা হয়েছে বা যেভাবে দেখানো হয়েছে 2004 সালে যে নতুন আইন প্রণয়ন হয়েছে সেই আইনে তাকে কিন্তু শাস্তি দেওয়া হয়েছিল, কিন্তু যেটা কিন্তু তিনি পারেন না। সেই তাকে কিন্তু দিতে হলে যে 1991 থেকে 93 ওই সময় যে আইনটি রয়েছে সেই আইনে কিন্তু তাকে হয়তো মামলায় আসামি করে তাকে শাস্তি দেওয়া যেত, কিন্তু 2004 সালে নতুন একটা আইন প্রণয়ন করে তারপরে তাকে মামলা দিয়েছে, যেটা কোনোভাবেই খাটে না। এবং যেহেতু তিনি এটার সাথে নেই, কোনো কিছুতেই জড়িত নেই, তিনি কোনো এটার ট্রাস্টের সাথে জড়িত নয়, তার নামে কোনো ইস্যু নেই, তার নামে কোনো চেক
মানে এই মামলায় জানানো হয়েছে এবং তাকে শাস্তির আওতায় আনা হয়েছে। এই জিনিসটাই বারবার তার আইনজীবীরা বলা হচ্ছে এবং প্রধান বিচারপতি এতে স্যাটিসফাইড হয়েছেন এবং খুব দ্রুতই হয়তো আমরা জানতে পারবো যে আসলে এই মামলা থেকে খালেদা জিয়াকে খালাস দেওয়া হয়েছে নাকি আরো কোনো শুনানির ডেট দেওয়া হয়েছে। তো সোনিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। পাপু, আপনাকে ধন্যবাদ। কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং এ নতুন মাইলফলক ছুঁয়েছে চট্টগ্রাম বন্দর। গেল এক বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং এর রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। বন্দর চেয়ারম্যান জানান 2023-এর তুলনায় 2024-এ বেশি জাহাজ এসেছে, কমেছে গড় ওয়েটিং টাইম। আমদানি রপ্তানির চাপ সামলাতে নেওয়া হয়েছে বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। 2024 সালে চট্টগ্রাম বন্দরে 3.27 মিলিয়ন টিইউস কন্টেইনার, 123 মিলিয়ন টন কার্গো এবং 3867টি জাহাজ হ্যান্ডলিং হয়েছে। আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে 7.42%। বে টার্মিনাল যখন হবে আমরা এটা সুযোগ সুবিধা ব্যবসায়ীদের জন্য আরো এটা কি হবে, আমরা লাভবান হব। দ্রুত পণ্য আসবে, পণ্য খালাস হবে, দ্রুত সময়ের মধ্যে আমাদের আমদানিকারক বা রপ্তানিকারকরা পণ্য হাতে পাবে। বন্দরে যখন কন্টেইনার আসে তখন আমাদের এখানে ওয়ার্ফ অ্যান্ড চার্জগুলো দিতে হয় অনেক বেশি। তো যদি বে টার্মিনাল হয় ব্যবসায়ীরা অনেক সুফল পাবে। আমাদের দক্ষতা, আমাদের ডলারের প্রাপ্যতা, আমাদের বন্দরের যে ইকুইপমেন্ট সেগুলি সবগুলি মানে ঠিকমতো চলছে। বেড়েছে রাজস্ব আয়ও। 2023 সালে 4165 কোটি টাকা রাজস্ব আয়ের বিপরীতে 2024 সালে আয় হয়েছে 5055 কোটি টাকা। আমরা এই বছর 3.27 মিলিয়ন টিইউস কন্টেনার হ্যান্ডেল করেছি, যা ইতিপূর্বে সমস্ত রেকর্ড ব্রেক করেছে। একইভাবে 123 মিলিয়ন মেট্রিক টন অফ কার্গো হ্যান্ডলিং করেছি, সেটাও সম্পূর্ণভাবে ইতিপূর্বে সমস্ত রেকর্ড ব্রেক করেছে। আগামীতে চট্টগ্রাম বন্দরে সক্ষমতা বাড়লে দ্বিগুণ বাড়বে কন্টেনার হ্যান্ডলিং। এ চাপ সামলাতে দ্রুত বে টার্মিনালের কাজ শুরু ও শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বন্দর চেয়ারম্যান। বন্দরকে যদি আমরা এফিশিয়েন্ট করতে পারি তাহলে আমাদের যেমন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে, ঠিক একইভাবে দেশের উন্নতিতে এটা অত্যন্ত সহায়ক অবদান রাখবে। সেজন্য বন্দরকে কত গতিশীল করা যায়, সক্ষমতা আরও কীভাবে বাড়ানো যায়, সেইটা নিয়ে আমরা সবসময় কাজ করব। চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগ বাড়ছে উল্লেখ করে 2027-28 সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে হওয়া চুক্তিও কার্যকর হওয়ার আশা বন্দর চেয়ারম্যানের। আফরিন পপি, মোহনা সংবাদ। ফুলকপির বাম্পার ফলন হলেও এবার ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ মেহেরপুরের চাষিরা। বিক্রি করতে না পেরে অনেকে জমিতেই কেটে ফেলে দিচ্ছেন ফুলকপি। এ অবস্থায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। মেহেরপুর জেলায় এবার 2000 হেক্টর জমিতে ফুলকপির চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয় দাম নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। মৌসুমের শুরুতে একটি ফুলকপি 40 থেকে 50 টাকা বিক্রি হলেও তা এখন 1 টাকায় নেমে এসেছে। অনেক পাইকাররা আবার কিনতেও চাচ্ছেন না। ফুলকপি বিক্রি না হয় জমিতেই নষ্ট হচ্ছে। কেউ কেউ ট্রাক্টর দিয়ে ফুলকপি গুঁড়িয়ে দিচ্ছেন, কেউ বা ব্যবহার করছেন গবাদি পশুর খাদ্য হিসেবে। এ অবস্থায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ব্যবসায়িক নাই যে নিয়ে যাবে, হয়তো দাম তারাও দাম পাচ্ছে না, আমাদের সাথে নিতে পারছে না। আমি তো কপি গরু জন্য নিতে এসেছি, হেবি কষ্টে আছি আমরা। বিক্রি হলে করবো কি, ওটা যদি চাষ করে ফেললাম, বিক্রি দেওয়ার আমার 1 টাকা খরচ, আমার 3 বিঘে বিয়ের উপরে সার পানি মুনিশ খরচ। আমরা ফুলকপি বেচতে পারছি না, পাটি পাইনি, বেচা কিনা হয়েছে না। দামও তো নেই, যেহেতু সার, বীজ, লেবার খরচ, কীটনাশক এগুলো তো খুব দাম বেশি, যার জন্য চাষি খুব তো নাজেহাল। ক্ষতি পুষিয়ে দিতে সরকারি সহায়তা বরাদ্দ দিলে কৃষকদের মাঝে তা বিতরণ করার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা জানি যে উৎপাদন বেশি হলে সেবার দাম কমে যায়, যে কারণে কিছুটা দাম কম। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে থাকে, আমরা যদি সরকার থেকে সেরকম সহায়তা পাই তাহলে আমরা দিতে পারবো। প্রতি বিঘা জমিতে ফুলকপি চাষে প্রায় 40,000 টাকা খরচ হলেও বিক্রির হিসাবে এখন 5,000 টাকাও হচ্ছে না। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
চীনের পাহাড়ি অঞ্চল তিব্বতে ভূমিকম্পে এ পর্যন্ত 126 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 200-রও কাছাকাছি। চীনের কর্মকর্তারা জানান এ পর্যন্ত 400-রও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। নিরাপদ স্থানে সরানো হয়েছে 30,000 বাসিন্দাকে। প্রাথমিক জরিপ অনুযায়ী 3,600 বাড়ি ধসে পড়েছে বলে জানান প্রশাসন। এদিকে ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 49 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে প্রাণহানি 45,885 আর আহত হয়েছে 1,09,000-এর বেশি মানুষ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। তুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকার মধ্যাঞ্চল, 20 রাজ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা। ভয়াবহ দাবানলে পড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ অঞ্চল। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত, কষ্টে নির্ময়ের মানুষ। শনিবার পর্যন্ত ঘন কুয়াশা থাকার ইঙ্গিত আবহাওয়া অফিসের। ভরা মৌসুমেও চালের বাজারে অস্থিরতার জন্য মজুতদারদের দুষছেন বাণিজ্য উপদেষ্টা। ডলার সংকটের অভিযোগ নাকচ। এবং নানা অনিয়মে জর্জরিত জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, ঘুষ ছাড়া সেবা না মেলার অভিযোগ, দায় সারা জবাব কর্তৃপক্ষের। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।